গতবারের তুলনায় 2 টাকা বেশি দরে চাল ও 1 টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। 2রা মে থেকে 31শে আগস্ট পর্যন্ত কিনবে সরকার, খুশি কৃষকরা। নরসিংদীতে মাইক্রো প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো 8 জনের মৃত্যু। শান্তিপূর্ণভাবে শেষ হলো দেশের 160টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ, চলছে গণনা। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। টানা 2 মাস ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে নারায়ণগঞ্জবাসী। লোকসানের মুখে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। দ্রুত সমাধানের আশ্বাস তিতাসের। রাঙামাটিতে বর্ষবরণ সাংগ্রাই উৎসবে মাতোয়ারা, মারমা সম্প্রদায় সহ আদিবাসীরা। জলকেলিতে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। বাংলার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি পারমিতাহীন। আগামী 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি 24 টাকা দরে 7 লাখ টন বোরো ধান, 34 টাকা কেজি দরে 8 লাখ টন চাল এবং 28 টাকা কেজি দরে 1 লাখ টন গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 6 লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,94,000 টন চাল এবং 2 লাখ টন গম। এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে আরও 16 লাখ টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষকদের সরাসরি মূল্য পরিশোধের মাধ্যমে এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। আমরা 8 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা কিনব। কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। বোরো সংগ্রহের সময়সীমা হচ্ছে আমাদের 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত, আর গমের সংগ্রহের সীমা হচ্ছে 18 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে 3 টাকা বেশি দরে এবার ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। চাল সংগ্রহ করব 8 লক্ষ মেট্রিক টন, তার মধ্যে 1 লক্ষ মেট্রিক টন হবে আতপ চাল। আমরা চালের মূল্য নির্ধারণ করেছি 34 টাকা চালের ক্রয় মূল্য, আতপ চালের ক্রয় মূল্য 33 টাকা কেজি। আর ধানের মূল্য আমরা নির্ধারণ করেছি, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে, সেটার মূল্য হবে 24 টাকা পার কেজি। আমরা গম সংগ্রহ করব 1 লক্ষ মেট্রিক টন, তার মূল্য হবে 28 টাকা। এবছর সারা দেশে 1,91,53,000 টন খাদ্যশস্য উৎপাদন করা হবে বলে আশাবাদ কৃষি বিভাগের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 6 জন। এদিকে বিকেলে টাঙ্গাইলের ধনবাড়িতে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত ও 9 জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর মারা যান একই পরিবারের আরো 3 জন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে হয়তো চালক
দুইজন চালককে অনিয়ন্ত্রিত ড্রাইভিং করেছে, যার ফলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তারা আমাদের এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাদের হাসপাতালে মৃত্যুবরণ করে, আর বাকিদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে আমাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করছি। নাটোরের লালপুরে পাবনা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সের চালক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। এদিকে কুষ্টিয়ার ভাদালিয়া এলাকায় খুলনাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের 5 মাইলে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত 15 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, লালমনিরহাট ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। কিছুদিন নিয়ন্ত্রণে থাকার পর আবারও ঢাকার রংপুর মহাসড়কে শুরু হয়েছে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন সহ নিষিদ্ধ যান চলাচল। এ কারণে গত 3 মাসে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। পুলিশের যোগসাজশে শ্রমিক সংগঠনের চাঁদাবাজি বন্ধ করা না গেলে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা যাবে না বলে মনে করেন স্থানীয়রা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় 76 কিলোমিটার রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটেছে 150-র মতো। এসব দুর্ঘটনায় শিশু, নারী সহ শতাধিক মানুষের প্রাণ গেলেও দুর্ঘটনা রোধে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। মহাসড়কগুলোতে দেদারসে চলছে 3 চাকার যানবাহন। পুলিশ এসব দেখেও দেখছে না। এছাড়া দুর্ঘটনা রোধে এই মহাসড়কে দ্রুত 4 লেনে উন্নীত করার দাবি সচেতন মহলের। মহাসড়কে ভটভটি লসিমনের রাজত্ব, এই কারণে গত 2 মাসে বগুড়া শহরে প্রায় 100 জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছে। কিছু অসাধু শ্রমিক এবং কিছু অসাধু পুলিশের নজরদারির অভাবের কারণে এটি দিন দিন বেড়ে চলছে। যত পরিমাণ গাড়ি আমাদের দেশে ঢুকছে, এইটা স্মুথ ভাবে চলাচল করতে গেলে 4 লাইনটা খুবই জরুরি। শ্রমিক ও মোটর মালিক নেতাদের মতে পুলিশ ইচ্ছে করলে কয়েক ঘন্টার মধ্যে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারে। লসিমন, করিমন এগুলো হাইওয়ে যাতে উঠতে না পারে, হাইওয়ে পুলিশ কিন্তু সারা বাংলাদেশে ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে এটা তারা করতে পারে। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা মহাসড়কে যাতে ইভেন পৌরসভার মধ্যেও যাতে 3 হুইলার না ওঠে সেজন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া পৌর এলাকা সহ জেলার 38টি পয়েন্টে মোটর মালিক, মোটর শ্রমিক, ট্রাক মালিক, ট্রাক শ্রমিক, উত্তরবঙ্গ ট্রাক ট্যাঙ্ক লরি কভার্ড ভ্যান পিকআপ মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন রাজশাহী, হিউম্যান হলার মালিক সমিতি, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, চার্জার চালিত রিকশা মালিক সমিতি সহ বাংলা সময় আরো থাকছে। ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে 1 জনের মৃত্যু, অর্ধ শতাধিক কাঁচা পাকা ঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি। নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টানা 2 মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। গ্যাসের অভাবে উৎপাদন ও বেচাকেনা কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী আবাসিক এলাকা, লাকড়ি জ্বালিয়ে চলছে রান্নাবান্না, নিভু নিভু করে জ্বলছে গ্যাসের চুলা। একই অবস্থা বিভিন্ন আবাসিক এলাকায়। গ্রাহকরা জানান গত 2-3 মাস ধরে এসব এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। বেশ কয়েকবার আন্দোলন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিকেলের দিকে একটু গ্যাস আসে, সেটাও খুব মিটমিট করে জ্বলে। মানে আমি ভাত তরকারি কিছুই ঠিকভাবে রান্না করতে পারি না। সিলিন্ডার গ্যাস নিয়ে নিছি, মাসে 2 বার আমাদের গ্যাস ভরতে হয়, 2000 টাকা উপরে যায়। আবার গ্যাসের বিল তো দিতেছে। আমি অনেক কষ্ট হয় এই লাকি চুলা রাখতে। পোলাপে না কে বেশিরভাগ স্কুল জায়গায় 2-1 বার আন্দোলন করছি রোডে, তার জন্য গ্যাস তো পাই না সারাদিন, তারপর গ্যাসের বিল সরকার বাড়াচ্ছে। একই ধরনের সংকট জেলার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও। গ্যাসের অভাবে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ডিজেলের খরচ 3 গুণ, তারপরে গ্যাসের খরচ, মানে 4 গুণ আমরা
কস্ট বেয়ার করতেছে। গ্যাসের প্রেসার কম, তারপর দ্বিতীয় কথা হইলে এরকম মানে আমাদের সিএনজি পাম্পের আগ্রহ দেখার পর এখন যদি আবার এটা উঠে দেয় আমরা তো দেশের ব্যবসায়ী বন্ধ করব। তবে তিতাসের কর্মকর্তা জানালেন দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা থেকে কদমতলা ডিআরএস থেকে যেটা ঝালকুড়িতে আসছে এবং গোদাইল থেকে আরেকটা লাইন যেটা আসছে সেটার একটা হুক আপ করে দিলে হবে এবং এটা আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করছে। টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে অলরেডি। এটা কনস্ট্রাকশন কাজ শুরু হলে গ্যাস যে সংকট থাকবে না। তিতাসের তথ্য মতে নারায়ণগঞ্জ সদরে প্রায় 30,000 আবাসিক, 275টি বাণিজ্যিক, 121টি শিল্প প্রতিষ্ঠান ও 3টি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মারুথা আর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ মধ্যরাত থেকে সোমবার সকাল নাগাদ মিয়ানমার উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে সারা দেশে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাংলাদেশে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়টি তীব্র কিংবা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় এখনো নয়, এটি একদম ইনিশিয়াল ঘূর্ণিঝড়। মতো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তারপরও যেহেতু এটি একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়, সে কারণে আমরা ছোট ছোট জেলে নৌকাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি এবং টেকনাফ কক্সবাজার অঞ্চলে কিছুটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছি। ঠাকুরগাঁয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে বজ্রসহ কালবৈশাখী ঝড়ে জেলার বালিয়াডাঙ্গি ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকার অর্ধশতাধিক কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে এসব এলাকার গাছপালা। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা ও মরিচ সহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। এদিকে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। দেড়শো লিচুর গাছের মধ্যে 100 লিচুর গাছ একবারে ধ্বংস হয়ে গেছে, যে শিলাবৃষ্টি পড়ছে ধ্বংস হয়ে গেছে আর তুফানের জন্য। আর আমের বাগান ছিল প্রায় 15 বিঘা মাটি, এর মধ্যে মনে হয় 100 গাছ বেঁচে আছে, বাকি সম্পূর্ণ শেষ। ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, ফল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, আম কাঁঠাল বলতে কিছুই নেই। আমার 4টা ঘর সব নষ্ট, কোনো নাই, বারান্দা রান্দা কিছু নাই, সব উল্টে পড়ে গেছে। ছেলে 2টা নিয়ে কোথায় থাকবো, কিছু নাই ঘরে। চেয়ারম্যান সাহেবদেরকে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা তাদের তালিকা প্রস্তুত করে আমাদের উপজেলায় তাদের যেন প্রেরণ করে। দেশের 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। মাদারীপুরে চলছে ভোট গণনা কার্যক্রম। কেন্দ্রগুলোতে ভোট নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনাজপুরের বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা কার্যক্রম। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে ভোলার মনপুরা সহ 3টি ইউনিয়ন পরিষদে। কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বরগুনা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। দেশে কোনো বিদেশি জঙ্গি নেই। 71-এর পরাজিত শক্তিরাই দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় যেসব জঙ্গি সংগঠন জঙ্গিদের অর্থায়ন করছে তারা গোয়েন্দা নজরদারিতে আছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। জঙ্গিদের অর্থায়নের ব্যাপারে আমাদের একটা কমিটি রয়েছে। আমাদের কমিটিতে সব এই ধরনের আলোচনা আসছে, এই ধরনের যে সমস্ত ইনফরমেশন আসছে প্রত্যেকটা ইনফরমেশনে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং কাজ করছি। এই যে এনজিওরা কাজ করছে এবং আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় মানে কয়েকটা জায়গায় নজর দিতে বলেছেন, কয়েকটা ব্যাংকের সিএসএস ফান্ডটা কোথায় যায় সেগুলো কথা আসছে, আমরা সেগুলো দেখছি। আর আপনারা যে এনজিওর কথা বললেন সবগুলো এনজিও আমাদের গোয়েন্দার নজরদারিতে আছে।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া মানেই হেফাজতে ইসলামের সঙ্গে আপোষ করা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মূলত কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের জন্যই তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 17 থেকে 18 লক্ষ ছাত্রছাত্রী কওমি মাদ্রাসায় পড়ছেন। এই কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎটাকে একটা আলোর পথে আনার জন্য, এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যবস্থা করেছেন, উদ্যোগ নিয়েছেন। এটার সঙ্গে হেফাজতের সম্পর্ক নেই। এই আলোচনা যখন হয় সেখানে হেফাজতের আমিরও ছিল, সেখানে আমাদের মৌলানা মাসুদ্দিন চৌধুরী ছিল, ইসলামী কলেজের চেয়ারম্যান ছিল, সকল ধর্মের যারা আলেম মাশায়েখদের প্রতিনিধিত্ব করে সেই সমস্ত ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এই শুধুমাত্র হেফাজতকে টেনে এনে অহেতুক বিতর্ক সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার এটা একটা অপরাধ ছাড়া কিছুই নেই। বাংলার সময়ে আরো থাকছে। বগুড়ায় দিনে দুপুরে দুর্বৃত্তের হামলায় এক যুবক খুন। পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদ নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা দাবি পরিবারের। আগামী 2 বছরের মধ্যে সরকার ভারত থেকে আরো 2000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। 60 মেগাওয়াট নিলাম এর মধ্যেই, আরো সামনে আরো প্রায় 2000 মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ আমরা ভারত থেকে নিতে যাব। আমরা আশা করছি যে এটা আগামী 2 বছরের মধ্যে আমরা শুরু করতে পারবো। নেগোসিয়েশনের মাধ্যমে আগে যে প্রাইস নিয়েছি বরং তার চেয়ে কম্পিটিটিভ প্রাইস আমরা নিচ্ছি। আর এই প্রাইস ডিপেন্ড করে যদি তারা ইনভেস্টমেন্ট করে আমাদের গ্রিডের উপর, সেটার জন্য একরকম ট্যারিফ হয়, কারণ ট্যারিফটা ওইটা কনসিডারেশন করতে হয় আমাদের। রাজস্ব আদায়ের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনেও সব ধরনের রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 39,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে চলতি বছরের প্রথম 9 মাসেই আদায় হয়েছে প্রায় 29,000 কোটি টাকা। বিগত বছরগুলোতে প্রবৃদ্ধির হার 13 থেকে 14% হলেও এবারই প্রথম তা 20% ছাড়িয়েছে। তবে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশন করা হলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। কমলদের রিপোর্ট। দেশের জাতীয় রাজস্ব আয়ের অন্যতম প্রধান মাধ্যম হল চট্টগ্রাম কাস্টম হাউস। প্রধান সামুদ্রিক বন্দরের অবস্থান হয় মোট রাজস্ব আয়ের 1/5 আদায় হয় এখানে, যার পরিমাণ গত বছর ছিল 31,600 কোটি টাকা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় রাজস্ব আদায়ে রেকর্ড হতে যাচ্ছে। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 39,622 কোটি টাকা। সামনে যে দিনগুলো আছে, ধরেন যে এপ্রিল, মে, জুন, এই মাসগুলোতে কিন্তু রাজস্ব সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। তো এই ধারাকে বিবেচনায় নিলে আমার মনে হয় যে এবারকার লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। অন্যান্য বছর গাড়ি আমদানি খাত থেকে বড় ধরনের রাজস্ব আসলো, এবার তা হয়নি। জ্বালানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং শিল্পের কাঁচামাল থেকে এসেছে মূল রাজস্ব। স্বচ্ছতার কারণে রাজস্ব বৃদ্ধি এবং জ্বালানি তেল আসলে মূল খাত, এখান থেকে রেভিনিউ বেশি আসে, যে জন্য রাজস্ব বৃদ্ধি হয়েছে। জ্বালানি খাতের আমদানি বৃদ্ধি মানে দেশে ইনভেস্টমেন্ট আরো বাড়বে, প্রোডাকশন আরো বাড়বে, শিল্পায়ন আরো হবে। বিগত বছরগুলিতে 13 থেকে 14% হারে প্রবৃদ্ধি অর্জন হলেও এবার ইতিমধ্যে 20% ছাড়িয়ে গেছে। রাজস্ব আদায়ের পরিমাণ আরো বাড়াতে শুল্ক কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশনের দাবি ব্যবসায়ীদের। আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি তারা ফাইলগুলি ঘুরাঘুরি করা হয়, রেভিনিউ একটু দেরিতে আদায় হবে। সেই ক্ষেত্রে যত তড়িৎ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং সিদ্ধান্ত দিয়ে শুল্কায়ন করতে হবে। অনেক সময় দেখা যায় যারা আমদানি করে তাদের পণ্য খালাসও দীর্ঘসূত্রে লাগে যায়, লক্ষ লক্ষ টাকা ওয়ারফেন চার্জও আসলে। চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 3,300 কোটি টাকা, যা এক মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে শহরের নিশিন্দরা মন্ডলপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায় বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন হযরত মন্ডল নামে এক যুবক। কিছু দূর যাওয়ার পর কাউন্সিলর অফিসের সামনে পৌঁছালে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে তারা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ, গত বছরের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বর্তমান কাউন্সিলরের সমর্থকরা তাকে হত্যা করেছে।
আমার বাবু যেভাবে মারছে অগ্রদান ওইভাবেই হয়। আমার বাবু যেগুলো সন্তানের মুখ থেকে বাবু কারি অগ্রদান তাই হয়। মেম্বার প্রতিদ্বন্দ্বী করছিল উনি, এই জন্য ওর মেম্বারে খুব রাগ, এই না দাঁড়ালে আমার এত টাকা খরচা হতো না। আচ্ছা, নিশিন্দারা মন্ডলপাড়া হযরত আলীতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে এখানে ওই আমবাগান মোড়ে, উপশহর আমবাগান মোড়ে তার মোটরসাইকেলের উপর তাকে উপর থেকে কোপালে সে পড়ে যায় এবং ঘটনাস্থলে সে মারা যায়। এবং তার আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার হত্যার সাথে তার জড়িত তাদেরকে দ্রুত আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। সিরাজগঞ্জের তাড়াশে খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে উপজেলার মাগুরা বিনোদ এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আরিফুর রহমান ও মজিদ মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল নিতে যায়। এ সময় আরিফুর ও মজিদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহত 10 জনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালীর হাতিয়ায় নিখোঁজের 3 দিন পর বাহার সর্দার নামে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে তমরুদ্দি ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি চরে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে সেখানে লাশ শনাক্ত করেন বাহারের স্বজনরা। তাদের দাবি, গত 13 এপ্রিল ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। সে সময় থেকে নিখোঁজ ছিলেন চরকিং ইউনিয়নের সুল্লাকিয়া গ্রামের বাসিন্দা বাহার সর্দার। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। বাগেরহাটে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার নেতৃত্বে বাগেরহাট খুলনা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বারাকপুর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় দোকানপাট সহ 5 শতাধিক স্থাপনা। এসব অবৈধ স্থাপনার জন্য প্রায় বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটত বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে প্রচুর অবৈধ স্থাপনা আছে, সরকারি জমি, সরকারি জায়গা অবৈধ দখলদারিত্বের মাধ্যমে এরা ব্যবহার করছিল। আমরা আশা করছি এই অভিযানের মাধ্যমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারবে। আমরা মাইকিং করেছি, আমাদের নোটিশ দীর্ঘদিন থেকে দেওয়া হয়েছে এবং মৌখিকভাবে অনেকবার আমরা মোটরসাইকেলিং করে এগুলো বলে আসছি। তো এখন আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পন্ন এবং কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জে বাস ট্রাকে লাগানো অবৈধ বাম্পার অ্যাঙ্গেল ও হুক খুলতে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসার নেতৃত্বে সকাল থেকে নগরীর চাষাড়ায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় 8টি গাড়িতে লাগানো অবৈধ বাম্পার ও হুক গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয়। অভিযানে গাড়ির চালকদের জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। এক মাসের মধ্যে 9 দফা দাবি বাস্তবায়ন না হলে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা এ ঘোষণা দেন। এ সময় ফেডারেশনের নেতাদের পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জহুর আহমেদ অভিযোগ করেন, সড়ক মহাসড়কে ওভারলোড নিয়ন্ত্রণের নামে স্কেলিং করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমনকি পরিবহন সংশ্লিষ্ট 14 সংগঠনের পক্ষ থেকে 1 মাসের মধ্যে 9 দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। আমাদেরকে আশ্বস্ত করেছিলেন মাননীয় মধ্যে, কিন্তু বাস্তবে এটা কোনো রূপ দেখি নাই আমরা। এই জন্য আমরা পুনরায় সরকারকে অবহিত করছি, যদি এটা সংশোধনে আনা না হলে
যে সমস্ত আমাদের সাথে কমিটমেন্ট দেওয়া হয়েছিল সেই কমিটমেন্ট যদি পূর্ণ করা না হলে আমরা আমাদের গাড়ি চলাচল যদি ড্রাইভার এবং মালিকেরা বন্ধ করে দিলে আমাদের করণীয় কিছু থাকবে না। চট্টগ্রামে একটি ফিশিং ট্রলার থেকে 20 লাখ পিস ইয়াবা সহ 9 জনকে আটক করেছে র্যাব। ভোরে গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। বিকেলে পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সেখানে উপস্থিত ছিলেন। র্যাব জানায় একটি চক্র মিয়ানমার থেকে মাদকদ্রব্যের বড় একটি চালান ট্রলারে করে বঙ্গোপসাগরে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে 20 লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে 9 জনকে আটক করা হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাসুদ রানা নামে এক শিশুকে খুঁটির সঙ্গে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভুরুঙ্গামারীর পাইকেরগাছা বাজারে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, পহেলা বৈশাখের দিন মাসুদ ও তার বন্ধুরা রং খেলতে গিয়ে বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলম মিয়ার গায়ে রং লেগে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারেন আলম ও তার সহযোগীরা। এ সময় ক্ষমা চাইলেও তার উপর নির্যাতন থামানো হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে ওই দিন রাতেই মাসুদের বাবা মফিজুল বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলম ও তার সহযোগী সহ 3 জনকে আসামি করা হয়েছে। এদিকে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি হচ্ছে রং দিচ্ছি, এই ছেলেটা আমাকে রাস্তায় আটকে আমাকে মারপিট করে। আলম এসে আমাকে বাম দিয়ে মারপিট করে। এই ব্যাপারে তার বাবার একটা লিখিত অভিযোগ পেয়ে আমরা থানায় একটা মামলা নিয়েছি। মামলাটি তদন্তাধীন আছে এবং যার নামে 3 জন আসামি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যশোরের স্কুলগুলোকে অনলাইন পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় আনতে উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। প্রথম পর্যায়ে 50 স্কুলকে টার্গেট করে চলছে কার্যক্রম। ইতোমধ্যে 5টি স্কুলে সম্পূর্ণ কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। এতে করে প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা বেড়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম জেলার সব স্কুলে চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। এর অংশ হিসেবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন, ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক স্কুল সাড়া দিয়ে ক্যামেরা ও অ্যাটেন্ডেন্স মেশিন স্থাপন করেছে। এছাড়া জেলা শিক্ষা অফিস ফাইলিং ব্যবস্থা গড়ে তুলেছে। এতে জেলা শিক্ষা কর্মকর্তা তার অফিসে বসেই ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার বা মোবাইলেই পর্যবেক্ষণ করতে পারছেন স্কুলের কার্যক্রম। যশোর জেলার সামর্থ্য সম্পন্ন কিছু স্কুল তাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই কার্যক্রমের কারণে নানাবিধ সুবিধা পেতে শুরু করেছে বলে জানালো শিক্ষার্থীরা। আমরা প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্সের মাধ্যমে ক্লাসে প্রেজেন্ট করি। এরপর আমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয়। এতে করে আমরা পড়া অনেক সহজভাবে বুঝতে পারি। যতদিন থেকে আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত হয়েছে ততদিন থেকে স্কুলে অনেকে টিফিন টাইমে পালিয়ে যেত, তার সংখ্যাটা অনেক কমছে। শিক্ষকরা এখন সময় মতো ক্লাসে আসতে পারে। শিক্ষকরা জানালেন তাদের এমন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের শিক্ষকগণ দারুণভাবে ক্লাস নিচ্ছেন, ছাত্রছাত্রীরাও আর ফাঁকি দিতে পারছেন না। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা যশোর জেলা স্কুলে ফাইলিং এবং মনিটরিং চালু করেছি। শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে এই কার্যক্রম জেলার সকল স্কুলে চালু করা হবে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। জেলার অগ্রসরমান 50টি স্কুলকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করব। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা 5টি স্কুলে অলরেডি লাইন আপ হয়েছে। শিক্ষা অফিসের তথ্য মতে জেলায় 521টি মাধ্যমিক স্কুল, 15টি স্কুল অ্যান্ড কলেজ, 310টি মাদ্রাসা ও 89টি কলেজ সহ মোট 935টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সময় সংবাদ, যশোর। ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে। এ উপলক্ষে শহরের মডার্ন পাড়ার চার্চে সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা ব্যাপটিস্ট চার্চ ফেলোশিপ আয়োজিত এই প্রার্থনা অনুষ্ঠানে জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশ নেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা পাঠ করান চার্চের পালক মাইকেল তাপস। পরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয় যীশু খ্রিস্টকে।
চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শফিক। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে বৈশাখের আমেজ এখনো পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবার মেলা হচ্ছে 25তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক প্রিয় মানুষের উপচে পড়া সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন সবাই এই মেলায় অংশ নিতে। আপনি হয়তো জানেন এটাই চট্টগ্রাম চেম্বারের আয়োজনে এই মেলাটি করা হয়ে থাকে। এবার হয়তো 25তম মেলা এবং এই মেলার যে আয়তন সেটি হচ্ছে 4 লাখ স্কোয়ার ফিটের এই জায়গাতে কিন্তু মেলা হচ্ছে এবং এখানে বিশ্বের প্রায় ইরান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে প্রায় 450টির বেশি স্টল এখানে এসেছেন এবং পাশাপাশি এবারে যে এই মেলা যে কান্ট্রি যে পার্টনার সেই হতে থাইল্যান্ড এবং নতুনভাবে একটু তথ্য জানিয়ে দিতে পারে সেটা হচ্ছে মরিশাস থেকে এবারে এখানে এই মেলা পণ্য আনা হয়েছে। আরেকটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এখানে প্রতিদিন সকাল থেকে কিন্তু সকাল 10টায় এই মেলা শুরু হয় এবং শেষ হয় রাত 10টা পর্যন্ত। ফয়সাল, আপনাকে যেটি বলতে পারি যারা এই মেলার আয়োজন করেছেন তারা আসলে বলছেন যে এখানে ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প এবং যে বৃহৎ যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোকে উৎসাহিত করা এবং রপ্তানির যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলিতে বাজারমুখী করা এবং বিশ্বের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য প্রতি বছরে এই মেলার আয়োজন করে থাকে। আর এই মেলা যেই উদ্বোধন হয়েছিল সেটি হচ্ছে গত 19 মার্চ এই উদ্বোধন হয়েছিল এবং আগামী যে 19 এপ্রিল অর্থাৎ 1 মাস পর এই মেলার শেষ হবে। তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন উৎসব মানুষের বীর, উৎসবপ্রিয় মানুষ বাঙালিরা এখানে এসেছেন। বাঙালি বলতে কিন্তু উৎসবপ্রিয়। তারা সে বৈশাখী মেলা শেষ করে একে বাণিজ্য মেলায় এসে তারা উৎসব করেছেন এবং তারা পছন্দের জিনিসগুলো কিনছেন এবং এই মেলায় মোটামুটি ভাবে তারা বলছেন যে তারা খুব সস্তা দামে পণ্যগুলি কিনতে পারছেন। তো এই ছিল চট্টগ্রামের বাণিজ্য মেলা থেকে সর্বশেষ তথ্য। ফয়সাল। সহকর্মী শফিকুল আলম সরাসরি যোগ দিয়েছিলেন চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে। তিনি জানাচ্ছিলেন সেখানে আয়োজিত বাণিজ্য মেলার সবশেষ খবর। বান্দরবানে দ্বিতীয় দিনের মতো চলছে সাংগ্রাই উৎসব। বিকেলে শহরের রাজবাড়ী মাঠে উৎসবে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। এ সময় দল বেঁধে তারা জলকেলিতে অংশ নেন। গানের তালে তালে চলতে থাকে এই পানি উৎসব। পাশাপাশি চলে দড়ি টানা, কাবাডি সহ নানা ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল সেখানে। এদিকে রাঙামাটিতে নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসবে মেতে উঠেছে মারমা সম্প্রদায়। এ উপলক্ষে বেতবুনিয়ায় ব্যাপক জনসমাগম ঘটে। পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা অংশ নেন জলকেলিতে। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। রাঙামাটি থেকে আরো জানাচ্ছেন কমল দে। পাহাড় ও লেকের রাঙ্গামাটি আজ উৎসব ও প্রাণের নগরী। মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাইকে কেন্দ্র করে পুরো রাঙ্গামাটি যেন উৎসবে মেতেছে। সকালে বেতবুনিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব এই সাংগ্রাই। দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এরপর মারমা তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে তাদের আবেগ ভালোবাসা প্রদর্শন করেন। আমাদের সাংগ্রাই জল উৎসব আমাদের ঐতিহ্যবাহী উৎসব, এই কারণে অনেক ভালো লাগছে। এটা আমাদের মারমা ঐতিহ্যবাহী, তাই অনেক ভালো লাগছে পুরনো স্মৃতিকে নতুন করে গড়ে তোলার জন্য। পানি মারামারির মাধ্যমে আমরা ওই বিগত বছরের দুঃখগুলা কি ধুয়ে মুছে সব পরিষ্কার করব। সাংগ্রাইকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় মারমার বিভিন্ন সঙ্গীত। পুরানো বছরের সমস্ত দুঃখ গ্লানিকে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করা। আমরা এই সাংগ্রাই উপলক্ষে জল উৎসব পালন করে থাকি। ট্রাফিকের ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সিকিউরিটি ঢোকার বিষয়ে আমাদের আরটিএ গেট সব চেক করে ঢোকানো হচ্ছে। সব দিক দিয়ে আমার মনে হয় পর্যটন নিরাপত্তা। বিগত বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মারমা সম্প্রদায় আয়োজন করে বৈশাখী। আর তারই একটা অংশ হলো সাংগ্রাই। আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে সাংগ্রাইয়ের মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। সাংগ্রাইয়ের এই পবিত্র পানি ছিটানোর মাধ্যমে মুছে যাবে মনের যত ক্লান্তি, মুছে যাবে জীবনের যত ব্যর্থতা। শুরু হবে এক নতুন জীবনের, শুরু হবে এক নতুন দিনের। আর এটি বিশ্বাস করে মারমা সম্প্রদায়ের সকলের। রাঙ্গামাটির বেতবুনিয়া থেকে কমল দে, সময় সংবাদ।
বাংলার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গতবারের তুলনায় 2 টাকা বেশি দরে চাল ও 1 টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত কিনবে সরকার, খুশি কৃষকরা। নরসিংদীতে মাইক্রো প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু। শান্তিপূর্ণভাবে শেষ হলো দেশের 160টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ, চলছে গণনা, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। টানা 2 মাস ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে নারায়ণগঞ্জবাসী। লোকসানের মুখে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, দ্রুত সমাধানের আশ্বাস তিতাসের। রাঙামাটিতে বর্ষবরণ সাংরাই উৎসবে মাতোয়ারা, মারমা সম্প্রদায় সহ আদিবাসীরা, জলকেলিতে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।